ম্যাম মিউট করা আছে আপনার মাইক্রোফোন, শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন ঠিকঠাক শুনতে পাচ্ছ? সাউন্ডটা ক্লিয়ার আসছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ওকে। ভেরি গুড ইভিনিং এভরিবডি, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে তোমাদের সাথে আমার প্রথম দেখা এবং আমার নাম মৌমিতা চক্রবর্তী। আজকে আমরা ইভিএস এর একটা টপিক নিয়ে আলোচনা করব। এন্ড অফ ক্লাস আমি একটুখানি টাইম দেব তোমাদেরকে, যদি কিছু কোয়ারি জিজ্ঞাসা থাকে সেগুলো সম্পর্কে আমরা করতে পারো আমাকে। ওকে, তো মোটামুটি আমরা টেটের সিলেবাসটা জানি, বা তোমরাও হয়তো সবাই জানো। তো টেটের সিলেবাসটাকে আমরা একটা ক্লাসে অর্গানাইজ হিসেবে সাজানো হয়েছে। কটা ক্লাস লাগবে, কোন কোন টপিকের ক্লাস লাগবে না লাগবে, সেটা হিসেবে আমি সাজিয়েছি। তো সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। একটা টপিক আগে একটুখানি পড়াটা স্টার্ট করি, একটুখানি পড়ি, ডিসকাস করি। এটা ডিসকাসটা করার কারণ হচ্ছে যে আমরা কি প্রসেসে ক্লাসে পড়বো, কিভাবে আমরা নোটগুলোকে বানাবো, সেই প্রসঙ্গে একটুখানি আলোচনা করে দেন আমরা ওই ব্যাপারগুলোতে আলোচনায় আসবো। ওকে, তো আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আমাদের এনভায়রনমেন্ট জিওগ্রাফির যে ইম্পর্টেন্ট টপিক একটা বায়ুমণ্ডল, সেটা নিয়ে আজকে একটুখানি ডিসকাস করব, কারণ বায়ুমণ্ডলটা খুব কমন একটা টপিক। একদম স্কুল লেভেল থেকে এই টপিকটা পড়ে এসেছো। আচ্ছা, আমাকে আগে একটুখানি বলো, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? সবার কাছে স্ক্রিনটা ভিজিবল তো? যদি না ভিজিবল হয় আমাকে একটু জানাবে, বা যদি মাঝখানে অডিও বা ভিডিওতে কোনো প্রবলেম হয় আমাকে একটু জানাবে। আশা করি আর ডিস্টার্ব হবে না। আচ্ছা, তো বায়ুমণ্ডলটা টপিকটা আজকে আমি কেন তোমাদের জন্য বাছলাম দেখো, মূলত হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট জিওগ্রাফির ক্ষেত্রে যদি আমরা বলি, এটা আমাদের কাছে একটা প্রথম ধাপ। মানে পরিবেশ সম্পর্কে জানতে গেলে বায়ুমণ্ডলটা হচ্ছে আমাদের কাছে একটা প্রথম ধাপ। সেটা সম্পর্কে আমরা জানবো, তবে আমরা প্রকৃতি সম্পর্কে একটু জানতে পারবো। এবং এই চ্যাপ্টারটা তোমাদের ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকেই যারা স্কুল লেভেল পড়ে এসেছো তারা কিছুটা হলো জানো, খুব কমন টপিক। সেই জন্য এইটা আমি প্রথম তোমাদের টপিক হিসেবে রাখলাম। ওকে, আচ্ছা, তো বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি এইটা জানার আগে একটু আমরা জেনে নিই বায়ুমণ্ডল কিভাবে আমাদের পৃথিবীকে ঘিরে থাকে। আচ্ছা, আমাকে একটা বলো তো, পৃথিবী ভেতরে আমরা থাকি না বাইরে আমরা থাকি? দেখি কে বলতে পারবে। বাইরে। বাইরে, রাইট। এবং খুব সুন্দর আনসার। মানে আমি তো অনেক দিন পর্যন্ত জানতাম যে আমরা ভেতরে থাকি। তো ভেতরে কেন বলতো, আমরা যে ছোটবেলায় স্কুলে গ্লোবের স্ট্রাকচার দেখতাম, তো সেটা দেখে আমার ধারণা হয়েছিল আমরা ভেতরে থাকি, আর এই গ্লোবের যে বাইরের অংশগুলো, ওগুলো হচ্ছে আমাদের ছাদ। তো আমরা যদি একটা ছোট্ট করে পৃথিবী আঁকি, যেহেতু বা শেষেও আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, আমি ব্ল্যাঙ্ক পেজটাতে চলে যাচ্ছি। এখানে একটা গ্রাফও আঁকা আছে, গ্রাফটা এঁকে আমাদের পড়তে সুবিধা হবে। তবে এখানে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়েছি। ম্যাম স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ বাবু? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার দেখা আচ্ছা, যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে। তুমি যদি দেখতে না পাও একটু লেফট করে আবার জয়েন করো, কারণ এটা নেটের প্রবলেমের জন্য মাঝে মাঝেই হয়। ঠিক আছে, আর কদিন ধরে একটু নেটের প্রবলেমও চলছে, মানে আমার তো ওয়াইফাইতেই চলছে। কেউই যদি স্ক্রিন দেখতে না পাও একটু লেফট করে আবার জয়েন ম্যাম করলে দেখা দেখতে যাচ্ছে পাবে। এবার। এটা মাঝে মাঝে নেট। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম আপনার ভয়েসটা ঠিক শুনতে পাচ্ছি না, আওয়াজ খুব স্লো আসছে। একটু কানে হেডফোন লাগাও তো দেখি। এখন তো ম্যাম কাছে নেই হেডফোন। কারণ এমনি আওয়াজ তো আমি স্পিকারেই কথা বলছি, বাট বাকিরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কারণ আমি কিন্তু স্পিকারে কথা বলছি। ঠিক আছে, তো একদম শুনতে ফুল পাবেন? ভলিউমে দেওয়া আছে। অনেক সময় হয়, কারণ ওই জন্য আমি হেডফোনের কথা বললাম।
আমি স্পিকারটা আমার সামনেই আছে, সেই জন্য স্পিকারেই কথা বলছি। তো আশা করি সাউন্ডের অসুবিধা হওয়ার কথা নয়, তাও যদি হয় একটু হেডফোন ইউজ করলে বেটার হয়। ওকে, আচ্ছা। তো আমরা দেখো মোটামুটি আমি একটা পৃথিবীর গ্লোবের স্ট্রাকচার এখানে ড্র করেছি। তো এই পৃথিবীর ওপরে আমরা এইরকম জায়গাটাতে বসবাস করি, যেখানে আমরা ভি এই স্ট্রাকচার গুলো আঁকছি। এখানে ধরো আমরা বসবাস করি, যেটাকে আমরা বলি ভূত্বক বা আর্থ ক্রাস্ট। এখানে আমরা বসবাস করি ভূত্বক বা আর্থ ক্রাস্ট। তো আমাদের এই ভূত্বককে ঘিরে বা পৃথিবী পৃষ্ঠকে ঘিরে, ভালো কথায় বললে ভূত্বককে ঘিরে বা পৃথিবী পৃষ্ঠকে ঘিরে প্রায় 10,000 কিলোমিটার এরিয়া জুড়ে আমরা বিভিন্ন গ্যাসীয় আবরণ লক্ষ্য করতে পারি। সেই গ্যাসীয় আবরণটাকে আমরা বলি পৃথিবীর বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। 10,000 কিলোমিটার মানে বুঝতে পারছো যে এটা খুব একটা ছোটখাটো জায়গা নয়, যথেষ্ট বড় জায়গা 10,000 কিলোমিটার। তো এই 10,000 কিলোমিটারে আমরা যে একই রকমের বৈশিষ্ট্য দেখতে পাবো সেটা নাও হতে পারে, কারণ 10,000 কিলোমিটার মানে একটা বিস্তৃত অঞ্চল। তো এই অঞ্চলে আমরা কোথাও আমাদের যে বায়ুমণ্ডলের উপাদানগুলো রয়েছে, গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর মধ্যে ভেরিয়েশন দেখি, কোথাও আবার ভেরিয়েশন দেখি না। তো এট ফার্স্ট আমরা যেটা করব, বায়ুমণ্ডলকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করব, একটা সমমণ্ডল একটা বিষম মণ্ডল, যেটা দেখো আমাদের এখানে নোটে দেওয়াই রয়েছে। দেখো প্রথমে আমরা কি বলছি, যে পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণই হলো বায়ুমণ্ডল। পৃথিবীতে যে বেষ্টন করে আছে বিশাল অঞ্চল, প্রায় 10,000 কিলোমিটার এরিয়া, সেটাকে বলছি আমরা বায়ুমণ্ডল। এবং রাসায়নিক গঠন অনুসারে এই বায়ুমণ্ডলকে প্রধানত আমরা দুটো ভাগ করব। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আশা করি নামগুলো খুব অচেনা নয়। আরেকটা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল বা অসমমণ্ডল, যা কিছু বলতে পারো। আচ্ছা, কেন এই ভাগটা করছি না, মূলত যেটা আগে বললাম যে আমাদের ভূপৃষ্ঠ থেকে এই বায়ুমণ্ডলের উচ্চতা প্রায় 10,000 কিলোমিটার। তো এই 10,000 কিলোমিটারের মধ্যে ভূপৃষ্ঠ থেকে প্রথম 90 কিলোমিটার পর্যন্ত অঞ্চলটায় আমরা বিভিন্ন গ্যাসীয় অনুপাতগুলোকে প্রায় সমান দেখি। তো ভূপৃষ্ঠ থেকে যতটা উচ্চতা পর্যন্ত অঞ্চলে আমরা গ্যাসীয় অনুপাতগুলোকে সমান দেখি, ততটুকু অংশকে আমরা বলি হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, মানে সমান, যেখানে গ্যাসের বিভিন্ন অনুপাতগুলো কি থাকছে, সমান থাকছে, তাকে আমরা বলছি সমমণ্ডল। এই 90 কিলোমিটারের ওপর থেকে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত আমরা আবার গ্যাসের অনুপাতগুলোকে আনইভেন দেখছি। তো সেগুলোকে আমরা কি বলবো, অসমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তাহলে এক কথায় আমরা মনে রাখবো যে আমাদেরকে ঘিরে যে গ্যাসীয় আবরণ দেখা যায়, যার এরিয়া হচ্ছে 10,000 কিলোমিটার, তাকে আমরা বলছি বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করছি। প্রথম, ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত যেহেতু গ্যাসের অনুপাতগুলো ইভেন বা সমান, তাই সমমণ্ডল। তার উপরের অংশগুলো অসমান, তাই আমরা তাকে বলছি অসমমণ্ডল, বিষমমণ্ডল, বা ইংলিশে আমরা বলছি হেটেরোস্ফিয়ার। আচ্ছা, এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, দেখো ইংলিশ যে টার্ম গুলো রয়েছে আমাদের, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল বলো বা এনভায়রনমেন্ট রিলেটেড বেশ কিছু টপিক, যেমন ইকোসিস্টেমের ক্ষেত্রে, ইকোলজির ক্ষেত্রে প্রচুর টপিক রয়েছে, টার্ম রয়েছে, যেগুলো আমাদের ইংলিশ ভার্সনটাও আমাদের জানা দরকার। কারণ ইংলিশ ভার্সনটাও এইরকম ভাবে বাংলা করেই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে বা এসেওছে, লাস্ট বারও এসেছে। তার জন্য আমাদের যেগুলো জানা দরকার ইংলিশ বাংলা দুটো টার্মই সবার ক্ষেত্রে মনে রাখবে। আরেকটা আমার রিকোয়েস্ট, আর যেটা ক্লাসের শুরুতেই বলি, যে তোমরা চেষ্টা করবে ক্লাসে যে টপিকটা পড়াবো সেটা যেন ক্লাসেই ভালো করে বুঝে পড়াটা হয়ে যায়, পরে নোটটা একবার যেন দেখলে পড়াটা হয়ে যায়, মানে জিনিসটা ভালো করে বুঝে নাও, তাহলে মুখস্থ করার দরকার হবে না। মানে আফটার ক্লাস যেন এর পেছনে খুব বেশি সময় দিতে না হয়, কারণ পরিবেশ জিনিসটা মুখস্থ করে মনে রাখাটা খুব কম যায়, জিনিসটা মেনলি বোঝার ব্যাপার।
তো প্রথম আমরা জেনে নিলাম বায়ুমণ্ডলকে আমরা দুটো ভাগ করছি। এবার আমরা দেখছি ধরো এই যে হোমোস্ফিয়ারের এরিয়া তাহলে কতটা হলো, ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার। তো এই এতটা অঞ্চলে মানে ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত অঞ্চলে আমরা উচ্চতা অনুযায়ী বেশ কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন লক্ষ্য করছি। যেমন ধরো কিছুটা উচ্চতায় উঠলে আমাদের তাপমাত্রা কমে যাচ্ছে, কিছুটা উচ্চতায় উঠলে আমাদের তাপমাত্রা বাড়ছে, কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে, কোথাও হচ্ছে না, এরকম ভ্যারাইটিস বৈশিষ্ট্যের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। তো সেই বৈশিষ্ট্যগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা হোমোস্ফিয়ার বা সমমণ্ডলকে অ্যাকর্ডিং টু হাইট 3টে স্তরে ভাগ করেছি, যেমন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, যেগুলো নাম তোমাদের কাছে সবার কাছে খুব পরিচিত। সেম টু সেম হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডলকেও আমরা অ্যাকর্ডিং টু হাইট মানে উচ্চতা অনুযায়ী আমরা 3টে ভাগ করেছি, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এখন বর্তমানে বায়ুমণ্ডলে টোটাল 6টা স্তর বা 6টা লেয়ার আমরা দেখতে পাই উচ্চতা অনুযায়ী। মনে রাখবে দুটো যে ভাগ আমরা করলাম, প্রথম ভাগটা করলাম রাসায়নিক গঠন অনুযায়ী বা গ্যাসের পরিমাণ অনুযায়ী বলতে পারো, সেটা দুটো ভাগ কি করলাম, হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। আর হোমোস্ফিয়ারকে আমরা আবার উচ্চতা অনুযায়ী 3টে স্তরে ভাগ করছি, হেটেরোস্ফিয়ারকে আবার উচ্চতা অনুযায়ী 3টে স্তরে ভাগ করছি। টোটাল বায়ুমণ্ডলের ডিভিশন হচ্ছে 6টা লেয়ার। এই 6টা লেয়ারের যা বৈশিষ্ট্য সেটাই আমাদের বেশি মনে রাখার বিষয়, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন আসার চান্সেস সব থেকে বেশি। ঠিক আছে, এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে বায়ুমণ্ডলের একটা বেসিক কনসেপ্ট, এটা আমাদের জানতেই হবে। বাট এবার আমরা যেগুলো পড়বো এক একটা লেয়ারের বৈশিষ্ট্য পড়বো, যেগুলো থেকে ডাইরেক্ট এই যে পয়েন্ট গুলো তোমাদের জন্য আমি রেখেছি, যেগুলো ডাইরেক্ট এক একটা পয়েন্ট এক একটা তোমাদের জন্য পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, মানে এই পয়েন্ট ধরেই পরীক্ষাতে প্রশ্ন আসছে, থাকে প্রিভিয়াসেও বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আচ্ছা, প্রথম চলে আসি ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমরা যদি বলি তাহলে কি বলবো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এবং প্রথম বায়ু স্তর। আচ্ছা, এখানে দুটো টার্ম ইউজ করছি, দেখো একটা হচ্ছে বায়ুমণ্ডলের প্রথম বায়ু স্তর মানে ফার্স্ট লেয়ার, আর একটা হচ্ছে সর্বনিম্ন মানে ওপর থেকে যদি দেখিস তাহলে মোস্ট লোয়ার। আচ্ছা, সেই যে আঁকাটা এঁকেছিলাম একটু আঁকাটায় ফিরে যাই, কিভাবে আমাদের এই ট্রোপোস্ফিয়ারটা রয়েছে, আঁকাটা পরে এঁকেছিলাম না, ট্রোপোস্ফিয়ারটা রয়েছে আমরা একটু দেখে নিই, বা ট্রোপোস্ফিয়ারের পরে যে স্তরগুলো রয়েছে সেগুলো কিভাবে রয়েছে, সেগুলো পরপর পরপর কিভাবে অবস্থিত রয়েছে সেটাও আমরা দেখবো। আমাদের একটা গ্রাফও রয়েছে, তার সাথে আমরা একটুখানি এটা ড্রয়িং করে দেখবো। তো ধরো এই ব্ল্যাক কালারের পৃথিবীটা যদি আমাদের কাছে থাকে, তাহলে প্রথম যে স্তরটা রয়েছে আমাদেরকে ঘিরে এরকম ভাবে যে স্তরটার অবস্থান করছে তাকে আমরা বলছি ট্রোপোস্ফিয়ার। ওকে, ট্রোপোস্ফিয়ারকে ঘিরে যে স্তরটা অবস্থান করছে, ধরো আমি যদি একটুখানি কালার চেঞ্জ করি, কি কালার দিই, ধরো ব্রাউন কালার দিলাম, ট্রোপোস্ফিয়ারকে ঘিরে যে স্তরটা অবস্থান করছে তাকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। এরকম গোল রাউন্ড হিসাবেই কিন্তু অবস্থান করছে। তো এরকম ভাবে পরপর পরপর অ্যাকচুয়ালি 6টা লেয়ার অবস্থান করছে। 6টা লেয়ারের বাইরের অংশগুলোকে যদি আমরা দেখি তাহলে এই বাইরের দিকের অংশটাকে আমরা কি বলবো, মহাকাশ বা ইউনিভার্স। আমরা যে বলি আমরা কোনো রকেট ছাড়ছি যেটা পৃথিবীকে ক্রস করে মহাকাশে চলে যাচ্ছে, বা ধরো পৃথিবীকে ক্রস করে মহাকাশ দিয়ে চাঁদে চলে যাচ্ছে কোন স্যাটেলাইট ছাড়লে, তো এই পৃথিবীকে ক্রস করার অর্থ হচ্ছে শুধু ভূপৃষ্ঠ বা আমাদেরকে ক্রস করা নয়, টোটাল এই 10,000 কিলোমিটার বায়ুমণ্ডলের স্তরকে ক্রস করা, তবেই আমরা কোথায় গিয়ে পৌঁছাই, মহাকাশে গিয়ে কিন্তু পৌঁছাচ্ছি, বা যেটাকে আমরা ইউনিভার্স বলে থাকছি। ঠিক আছে, তো যদি আমরা মহাকাশ থেকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব ট্রোপোস্ফিয়ার হচ্ছে সব থেকে নিম্ন স্তর মানে সব থেকে নিচে অবস্থিত। আর যদি আমরা ভূপৃষ্ঠ থেকে লক্ষ্য করি তাহলে দেখবো সর্বপ্রথম স্তর। ওকে, যেটা ডাইরেক্ট আমাদের সাথে বা ভূপৃষ্ঠের সাথে রিলেটেড রয়েছে। আচ্ছা, এইবার দেখো এই স্তরের উচ্চতাটা আমরা কিভাবে ক্যালকুলেট করি।
ট্রোপোস্ফিয়ারের উচ্চতা দেখো আমরা কিভাবে ক্যালকুলেট করি। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা আমরা দুটো ভাগে ক্যালকুলেট করি, একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে, একটা হচ্ছে মেরু অঞ্চল থেকে। তো পৃথিবীর মাঝখান দিয়ে এই যে আড়াআড়ি ভাবে লাইনটা ক্রস করেছে, এটা হচ্ছে আমাদের নিরক্ষ রেখা বা বিষুব রেখা বা ইকুয়েটর লাইন। এর মিডিল থেকে ধরো এখান থেকে যদি আমরা এইভাবেও হাইটটা ক্যালকুলেট করি, অথবা মানে হরাইজন্টালি করি বা ভার্টিক্যালি উলম্ব ভাবে করি বা আড়াআড়ি ভাবে করি, এদিক থেকে করি বা এদিক থেকে করি, তার উচ্চতা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 16 কিলোমিটার থেকে 18 কিলোমিটার। মানে ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার থেকে 18 কিলোমিটার উচ্চতা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের নিরক্ষীয় অঞ্চলে। এবার যদি দেখি আমরা মেরু অঞ্চলের উচ্চতা কত, মেরু অঞ্চল থেকে ধরো, মেরু অঞ্চল মানে এই ওপরের দুটো অঞ্চল, এইটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরু আর এই ওপরেরটা হচ্ছে আমাদের উত্তর মেরু। তো এই পোলার অঞ্চল থেকে যদি আমরা হাইট ক্যালকুলেট করি, তখন আমরা অলরেডি দেখো অনেকটা উঁচুতে উঠে যাচ্ছি। তো তখন আমাদের হাইট কতটুকু ক্যালকুলেট করব, জাস্ট এইটুকু অংশ ক্যালকুলেট করব। তো তখন আমাদের হাইট কিন্তু কমে আসছে, কত আসছে, 8 থেকে 9 কিলোমিটার। তাহলে মেরু অঞ্চল থেকে আমরা ট্রোপোস্ফিয়ারের উচ্চতা 8 থেকে 9 কিলোমিটার বলছি, আর নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা উচ্চতা 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত ধরে থাকছি ট্রোপোস্ফিয়ারে। আচ্ছা, এর পরে যখন লেয়ারটা পড়বো, ধরো ট্রোপোস্ফিয়ারের পরে আমরা যে লেয়ারটা পড়বো ব্রাউন কালারের, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারের যখন হাইট করব, তখন কিন্তু আমরা আর এরকম ভূপৃষ্ঠ বা মেরু অঞ্চল থেকে পড়বো না, কারণ অলরেডি ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ার অবধি কতটা হাইট আমরা জেনে যাচ্ছি। এরপরে যখন স্তর পড়বো, ধরো এই ব্রাউন কালারটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তখন আমরা শুধুমাত্র এইটুকু মানে ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে কতটুকু হাইট সেটা পড়বো। মানে প্রত্যেকটা স্তরের মোটামুটি নিজস্ব হাইট বা উচ্চতা গুলো পড়বো। শুধুমাত্র ট্রোপোস্ফিয়ার যেহেতু আমাদের ভূপৃষ্ঠের সাথে ডাইরেক্টলি বা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে, তাই একটা উচ্চতা আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে মাপি, একটা মেরু অঞ্চল থেকে মাপছি, তাই দু ধরনের উচ্চতা আমরা ক্যালকুলেট করে করছি। ওকে, আশা করি বোঝা গেছে। যদি বোঝা না যায় আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তাহলে আরেকটা পয়েন্ট আমরা কি পেয়ে গেলাম, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে যেটা দেখবো, এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই প্রচুর পরিমাণে তাপমাত্রার হ্রাস বৃদ্ধি দেখতে পাই। কিরকম হ্রাস বৃদ্ধি দেখতে পাই, চলো ট্রোপোস্ফিয়ারটায় চলে যাই। ট্রোপোস্ফিয়ারের পয়েন্ট গুলোতে আমরা ফিরে আসি। দেখো, সেকেন্ড পয়েন্টটা অলরেডি না, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড আর থার্ড পয়েন্ট ছিল, যেটা আমরা অলরেডি পড়লাম। 3 নম্বর পয়েন্ট অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, যেটার উচ্চতা পড়লাম। সেকেন্ড পয়েন্টে আসছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্তরে উষ্ণতা হ্রাস পেতে থাকে। কিরকম হ্রাস পেতে থাকে, প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে 6.4 করে উষ্ণতা কমতে থাকে। এটা কমতে হবে, হ্যাঁ, কমতে থাকে, যাকে উষ্ণতার স্বাভাবিক হ্রাস বা নরমাল টেম্পারেচার ল্যাপস রেট বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে সুবিধা হবে। ধরো আমরা এখানে আজকে যারা ক্লাসে আছি প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, বাট কেউ হয়তো, আমি যেমন ধরো দমদম থেকে বা কলকাতা থেকে বিলং করছি, তোমরা হয়তো কেউ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে বিলং করছো, কেউ হয়তো নর্থ বেঙ্গলের থেকে বিলং করছো। তো যারা ধরো আমরা কলকাতা, বোথ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এইসব জায়গা থেকে বিলং করছি, আমরা সমভূমিতে বসবাস করি। ইভেন ধরো যদি তোমরা কেউ মুর্শিদাবাদ, মানে মুর্শিদাবাদের ওপরে মালদা, শিলিগুড়ি, বোথ দিনাজপুর এখান থেকেও বিলং করো, তোমরাও কিন্তু সমভূমি থেকেই বিলং করো। যারা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জায়গাগুলো থেকে বিলং করছো, বীরভূম, তারা কিন্তু মালভূমি থেকে বিলং করছো। যদি কেউ দার্জিলিং থেকে বিলং করে থাকো, তাহলে কিন্তু সে পাহাড় থেকে বিলং করছো। দার্জিলিং থেকে যদি কেউ থাকো তাহলে বলবে, ঠিক আছে, কারণ দার্জিলিং খুব ফেভারিট জায়গা। আর এখন যা গরম, দার্জিলিং শুনলেই মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা আমেজ আসে। কিন্তু আমরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গবাসী, এবং পশ্চিমবঙ্গরা হচ্ছে আমাদের মোটামুটি একই জলবায়ু যুক্ত অঞ্চল, মানে ট্রপিক্যাল ক্রান্তীয় জলবায়ু বা
ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। কিন্তু আমরা সমভূমিতে যারা বসবাস করি আমাদের এখানে এক রকমের ওয়েদার ফিলিং হয়, আবহাওয়া ফিলিং হয়। তোমরা যারা মালভূমিতে বসবাস করো তাদের এক রকমের ফিলিং হয়, যারা দার্জিলিং থেকে বিলং করছো পাহাড় থেকে তাদের এক ধরনের ক্লাইমেট বলবো না, ওয়েদার বলবো, তারা ফিল করছো। তো এই ডিফারেন্সটা কেন? না, সমভূমি মানে হচ্ছে সমুদ্র সমতলের একদম কাছাকাছি। তো সমুদ্র সমতলের কাছাকাছি মানে হচ্ছে তার উচ্চতা একেবারেই নেই, ফলে আমরা সেখানে তাপমাত্রা কমতে দেখি না, সবসময় গরম দেখি এবং তার সাথে ঘাম। যেমন আজকে প্রচন্ড ঘামছি, তোমরাও হয়তো ফিল করছো, প্রচন্ড হিউমিডিটি বেশি, ঘাম। কারণ যত আমরা সমভূমি বা কোস্টালের কাছাকাছি থাকবো, হিউমিড এরিয়া বেশি, তত আমরা ঘামতে শুরু করি। যারা প্লেটোতে আছো বা মালভূমিতে আছো, মানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এইদিকে আছো, আমাদের থেকে একটু উচ্চতা বেশিতে আছো, তাদের দেখবে শীতকালে বেশি ঠান্ডা পড়ে। মানে কলকাতায় ধরো 10 ডিগ্রি থাকলে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এই জায়গাগুলোতে 5-6 ডিগ্রি নেমে যায়। আবার গরমকালেও তাপমাত্রাও বেড়ে যায় এবং গরমের ফিলিংসটা আরো বেশি হয়। আর দার্জিলিং এ কোনো সময়তেই গরম পড়ে না, তার কারণ কি? হাইট। তাহলে আমাদের যে কোনো জায়গাতেই আমরা অবস্থিত থাকি না কেন, সেটা একটা রাজ্যেই হোক, দুটো রাজ্যেই হোক, বা আমরা একটা দেশের মধ্যেই হই, বা পৃথিবীর যে কোনো জলবায়ুযুক্ত অঞ্চলে যে কোনো জায়গায় হোক না কেন, যদি তার উচ্চতা বেশি হয়, সেই জায়গার উচ্চতা বেশি হয়, বা ইংলিশে বলি অল্টিটিউড, তাহলে সেখানে তাপমাত্রা কম থাকে। এখান থেকে পরীক্ষায় কনসেপচুয়াল প্রশ্ন কিভাবে আসতে পারে একটা উদাহরণ দিই, যেটা আমাদের সিটেটে একবার এসেছিল রিলেট করে। কারণ সিটেটের প্রশ্ন জানো একটু অপশন রিলেট করে আসে। সেটা হচ্ছে, ধরো আমরা প্রত্যেকেই বলি যে দক্ষিণ ভারত প্রচন্ড গরম, দক্ষিণ ভারতে সারা বছরই প্রচন্ড গরম থাকে, প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা থাকে। দক্ষিণ ভারতে কিন্তু শীতকাল বলে কোনো কনসেপ্ট নেই। কিন্তু তার মধ্যে কর্ণাটকের বেঙ্গালুরু, উটি এই জায়গাগুলো কম্পারেটিভলি অনেক ঠান্ডা থাকে। কেন? তার কারণ হচ্ছে বেঙ্গালুরু, উটি এই জায়গাগুলো পশ্চিমঘাট পাহাড়ের ওপরে অবস্থিত, মানে উচ্চতায় বেশি। ঠিক আছে? তো প্রশ্ন যেটা সিটেতে এসেছিল একটু রিলেট করে সেটা সম্পর্কে বলি। 4টে জায়গার অপশন দিয়েছিল। অপশন গুলো ছিল, ভালো করে তোমরা শোনো, আনসারটা চেষ্টা করবে বলার। অপশন গুলো ছিল মুম্বাই, দিল্লি, হিমাচল প্রদেশ, কলকাতা। আবার অপশন গুলো বলছি দেখো, মুম্বাই, দিল্লি, হিমাচল প্রদেশ, কলকাতা। এবং প্রশ্নটা ছিল, সিটেটের প্রশ্ন দেখবে বড় বড় হয়, তো প্রশ্নটা ছিল যে যখন গরম পড়ে মুম্বাই, দিল্লি, কলকাতাতে অলমোস্ট সেম টাইপের গরম পড়ে, তাপমাত্রা প্রায় একই রকমেরই থাকে, তাহলে হিমাচল প্রদেশ দিল্লির খুব কাছাকাছি জায়গায় অবস্থিত, কিন্তু হিমাচল প্রদেশের বছরে কখনোই কোনো সামার সিজন হয় না। কেন? হোয়াই? রিজনটা দিয়েছিল। তো অপশনেও আমাদের বিভিন্ন এরকম ছিল যে অল্টিটিউড, ল্যাটিটিউডাল পজিশন মানে অক্ষাংশগত অবস্থান, পাহাড়ের অবস্থান, এরকম করে বিভিন্ন অপশন দিয়েছিল। তো বলো তো কেন আমাদের হয় না? প্রশ্নটা কি ঠিক মানে বুঝতে পারলে? কেউ কি আনসারটা বলতে পারবে লজিকটা বুঝিয়ে? ম্যাম হিউমিডিটির জন্য? না, হিউমিডিটি ওখানে থাকে, হিমাচল প্রদেশে কিন্তু হিউমিডিটি থাকে, বাট সেটা বৃষ্টিপাত না হয়ে স্নোফলস হয়ে যায়, বরফ বৃষ্টি হয়ে যায়। প্রশ্নটা আমি আবার বলছি, নিরক্ষী অঞ্চলে অবস্থান করার জন্য। আচ্ছা, হিমাচল প্রদেশ বাবু আমাদের নিরক্ষী অঞ্চল থেকে অনেক উঁচুতে অবস্থিত। কারণ ভারতের ম্যাপ যদি দেখো, হিমাচল প্রদেশ ভারতের একদম উত্তর দিকে অবস্থিত, আর নিরক্ষীয় অঞ্চল হচ্ছে ভারতের একদম দক্ষিণে, ওই তামিলনাড়ু আর কেরালার মধ্যেই নিরক্ষীয় অঞ্চল প্রায় শেষ। তো সেখান থেকে হিমাচল প্রদেশ অনেকটা উঁচুতে, প্রায় উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। তো প্রশ্নটা আমি আবার বলি, তারপর তোমাদের এই পয়েন্টটা ক্লিয়ার করে। প্রশ্নটা ছিল কি, 4টে জায়গার নাম দিয়েছে, মুম্বাই, হিমাচল প্রদেশ, কলকাতা, দিল্লি, এই 4টে জায়গা। দিল্লি থেকে অ্যাকচুয়ালি মুম্বাই, কলকাতা অনেক দূর, কিন্তু হিমাচল প্রদেশ অনেক কাছে। এটা ইন্ডিয়ান ম্যাপ বা ভারতের ম্যাপ দেখলে বুঝতে পারবে। ভারতের ম্যাপও কিন্তু আমাদের পড়তে হবে, কারণ আমাদের দেখেছো এনভায়রনমেন্টে ইন্ডিয়ার ফিজিক্যাল পার্ট, রিভার এগুলো অ্যাড করেছে, মানে এই নলেজটা আমাদের রাখতে হবে, তাহলে আমাদের এই আনসার গুলো দিতে সুবিধা হবে। এবং এই ধরনের প্রশ্নই আমাদেরও পরীক্ষা তো আসতে পারে, যেহেতু সিটেতে এসেছে। আর
আর এনভায়রনমেন্টের প্রশ্ন তো একটু গড়বড় করে দিচ্ছি ইদানিং। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি, ভারত দিল্লি থেকে মুম্বাই কলকাতা অনেক দূর, কিন্তু হিমাচল প্রদেশ অনেক কাছে। দিল্লি থেকে ধরো 3-3.5 ঘন্টা কি আরেকটু বেশি জার্নি করে হিমাচল প্রদেশ চলে যাওয়া যায়। কিন্তু হিমাচল প্রদেশ হচ্ছে পাহাড়ের ওপরে অবস্থিত, আর দিল্লি মুম্বাই কলকাতা তিনটেই হচ্ছে সমভূমি। তাহলে বলতো উত্তরটা কি হবে? পাহাড়ের ওপরে অবস্থিত মানে হিমাচল প্রদেশের কি উচ্চতা বেশি, আর উচ্চতা বেশি থাকলেই সেখানে উষ্ণতা কি হবে? কমতে থাকবে। কত? প্রতি 1 কিলোমিটারে 6.4। তাহলে সেই কারণে হিমাচল প্রদেশের উচ্চতা যেহেতু অনেক বেশি, তো সেই জন্য হিমাচল প্রদেশে কখনোই গরম পড়ে না। কিন্তু হিমাচল প্রদেশের খুব কাছাকাছি দিল্লি অবস্থিত, বাট দিল্লি সমভূমি অঞ্চল। হ্যাঁ বলো, আরেকবার বলো। মরু অঞ্চল, ওটাকে পাহাড়ের উচ্চদেশ এবং মরু অঞ্চল, প্রায় বৃষ্টিপাত প্রায় হবে না, উষ্ণতা কমে গেলে বৃষ্টিপাত হবে না, তার জন্য এটা হবে। ঠিক, রাইট। প্রায় বৃষ্টিপাত হয় না, এবং মরু প্রায় অলমোস্ট মরু অঞ্চলের কাছাকাছি যেরকম জলবায়ু দেখতে পাই, এবং ওটার উচ্চতা নেই, ওটা হচ্ছে প্রায় সমভূমি অঞ্চলের মধ্যে পড়ে। তাহলে মুম্বাইও সমভূমি, দিল্লিও সমভূমি, কলকাতাও সমভূমি, কিন্তু হিমাচল প্রদেশ পাহাড়ি এলাকা, তাই উচ্চতা বেশি, তাই কখনোই সেখানে গরম পড়ে না। তাহলে যে কোনো জায়গায় হোক না কেন, যদি সেই জায়গার উচ্চতা বেশি হয়, আমরা এই উষ্ণতার স্বাভাবিক হ্রাস, এই কারণটার জন্য সেখানে তাপমাত্রা অলওয়েজ কম দেখো। ঠিক আছে, এই পয়েন্টটা থেকে প্রশ্ন এভাবেই একটু ঘুরিয়ে কনসেপচুয়াল আসার চান্সেস বেশি। ওকে, তো সারা পৃথিবীর মধ্যে প্রাণী বা জীব জগৎ কোন স্তরে বসবাস করে? ট্রোপোস্ফিয়ারে। মানে আমরা বা যে কোনো প্রাণী বা জীব জগৎ কিন্তু আমরা প্রত্যেকে ট্রোপোস্ফিয়ারের মধ্যেই বসবাস করি। ট্রোপোস্ফিয়ারের বাইরে কিন্তু কোনো প্রাণের সন্ধান নেই। এবং তাহলে পৃথিবীর পুরো ভূপৃষ্ঠ জুড়ে কোন স্তর রয়েছে? ট্রোপোস্ফিয়ার। আর পুরো ট্রোপোস্ফিয়ারের মধ্যেই কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি? যত ভূপৃষ্ঠ বা সমুদ্র সমতল থেকে আমরা হাইট বা উচ্চতায় উঠছি, 1 কিলোমিটার করে উঠলে 6.4 করে তাপমাত্রা কমে যাচ্ছে। সেই জন্য দার্জিলিং পাহাড়ি অঞ্চলগুলো সবসময় ঠান্ডা, দার্জিলিং এর থেকে কাশ্মীর আরো উঁচু, তাই আরো ঠান্ডা, কাশ্মীরের থেকে মাউন্ট এভারেস্ট আরো উঁচু, আরো ঠান্ডা। তার কারণ হচ্ছে কিন্তু এই পয়েন্টটা। পৃথিবীর যে কোনো হাই অল্টিটিউড বা উচ্চতম জায়গা ঠান্ডা হওয়ার কারণ কিন্তু এই সেকেন্ড পয়েন্টটা। ওকে, আচ্ছা, 3 নম্বর পয়েন্ট অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। 4 নম্বর পয়েন্টে আসবো, যে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান, মানে ধরো গ্যাসীয় উপাদানের সাথে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, যেগুলোকে আমরা জলবায়ুর উপাদানও বলে থাকি, এই সমস্ত কিছু আমরা এই স্তরে দেখতে পাই। তাহলে যেখানে ধরো মেঘ, বজ্রপাত দেখা যাবে, সেখানেই আমরা বৃষ্টি, তুষারপাত, শিশির, কুয়াশা সব দেখতে পাবো। আর এই সব রকমের প্রাকৃতিক দুর্যোগ হয় বলে এই স্তরকে আমরা কি বলি? ক্ষুব্ধ মণ্ডল। এটা তো অনেক ছোট থেকে স্কুল লেভেলে পড়ে এসেছো, হয়তো মনে নেই, কিন্তু আশা করি নামটা শুনলে মনে পড়ছে। দেখো, এই টপিক গুলো সবই আমাদের স্কুল লেভেলের টপিক, হয়তো আমাদের একটু টাচ আপের দরকার। তো আমাদের ক্লাসটাই হচ্ছে তোমাদের টাচ আপ করে দেওয়ার জন্য, মানে মেমোরিতে ফিরিয়ে আনার জন্য। ক্ষুব্ধ মণ্ডলকে এখন আমরা ইংলিশে কি বলবো? ক্লাইমেটিক জোন অফ অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডলের ঝঞ্ঝাট মণ্ডল বা ঝামেলা মণ্ডল বা ক্ষুব্ধ মণ্ডল হচ্ছে ট্রোপোস্ফিয়ার। কারণ সমস্ত কিছু ঝড় বৃষ্টি ঝঞ্ঝাট এই স্তরে হয়। এবং এই যে কিছুদিন আগে রেমাল হলো, বা কালকেও আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হয়নি, শুনলাম মুর্শিদাবাদে খুব বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে। তো এই যে বৃষ্টি বজ্রপাত হলে আমরা ফিল করতে পারি। তো এই যে আমরা ফিল করতে পারি, কারণ আমরা ট্রোপোস্ফিয়ারে বসবাস করি, তাই ফিল করতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্টে চলে যাব। সেটা হচ্ছে এই স্তরের মধ্যে দিয়ে 16 থেকে 18 বলতে পারো, বা এটার একটা নতুন একটা আপডেশন হচ্ছে 14 কিলোমিটার থেকে 18 কিলোমিটার এরিয়ার মধ্যে একটা অতি দ্রুত গতি সম্পন্ন বায়ু প্রবাহিত হয়, যেটাকে আমরা জেট বায়ু বলি। জেট কথাটা কখন ইউজ করি বলতো? যখন প্রচন্ড গতিবেগ বোঝায়। দেখবি জেট বিমান যেগুলো চোখের পলকের নিমেষে বেরিয়ে চলে যায়,
তাদেরকে আমরা জেট বিমান বলি। তো এটাকেও আমরা কি বলছি, জেট বায়ু। জেট বায়ু মানে হচ্ছে হাই ভেলোসিটি একটা উইন্ড, যেটা আমাদের ট্রোপোস্ফিয়ারের মনে রাখবে 14 কিলোমিটার থেকে 18 কিলোমিটার অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, বছরের সব সময় নয়, সিজনালি নির্দিষ্ট টাইম। ওকে, এই 6টা গেল আমাদের ট্রোপোস্ফিয়ারের মেইন ক্যারেক্টারিস্টিক। এবার লাস্ট ক্যারেক্টারিস্টিক্স এ যেটা আসবো, যে ট্রোপোস্ফিয়ারের ওপরে 2 থেকে 3 কিলোমিটার অঞ্চলটিকে আমরা ট্রোপোপজ বলছি। এখানে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হয় না এবং বায়ু চলাচল তেমন লক্ষ্য করা যায় না। আচ্ছা, এবার জেনে নেব আমাদের পজ অঞ্চল জিনিসটা কি। আমরা সেই গ্রাফটাতে চলে যাই। ট্রোপোস্ফিয়ারের ওপরে পজ অঞ্চল জিনিসটা কি, ধরো দেখো এখানে একটা গ্রাফ করা আছে। এই যে প্রথম রেড লাইনটা আমি টানলাম, ধরে নাও এটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার শেষ হয়ে গেল, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার এন্ড হয়ে গেল। বা ধরো পাশে যদি আমরা একটা বড় গ্রাফ করে নিই বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে 0 কিলোমিটার, এখান থেকে মোটামুটি এই 18 কিলোমিটার পর্যন্ত আমাদের ট্রোপোস্ফিয়ার রয়েছে। 1 2 3 4 করে আমরা যদি 18 কিলোমিটার পর্যন্ত উঠি, তাহলে এটা পুরোটাই হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। এখানে আমরা মেঘ দেখতে পাচ্ছি, ঝড় বৃষ্টির মেঘ আছে মানে ঝড় বৃষ্টি হবে, জলীয় বাষ্প দেখতে পাচ্ছি, ধূলিকণা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মানে সমস্ত রকমের প্রাকৃতিক ঘটনাবলীগুলো দেখতে পাচ্ছি। বা 18 কিলোমিটারের ওপরে 2 থেকে 3 কিলোমিটার অঞ্চলে হঠাৎ করে এই সমস্ত ইনসিডেন্ট পজ হয়ে যাচ্ছে। ধরো আমাদের এই ক্লাসটা এখন রানিং চলছে, লাইভ ক্লাস চলছে, যদি তাহলে আমি কি বলবো, পজ করে দিচ্ছি। তো কোনো ঘটনা যখন হঠাৎ করে থেমে যায় তখন তাকে আমরা বলি পজ বা থেমে যাওয়া। তো আমাদের 18 কিলোমিটার পর্যন্ত সমস্ত প্রাকৃতিক বিপর্যয়গুলো হচ্ছে বা আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। বাট 18 কিলোমিটারের ওপরে 2 থেকে 3 কিলোমিটারে আমাদের কোন রকমের প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে না, মানে হঠাৎ করে প্রাকৃতিক ঘটনাগুলিগুলো থেমে যাচ্ছে। তো যেহেতু থেমে যাচ্ছে, তাই এই অঞ্চলটাকে আমরা পজ অঞ্চল বলছি। এই সেম ক্যারেক্টারিস্টিক্স এর পজ অঞ্চল আমরা ট্রোপোস্ফিয়ারের ওপরে দেখতে পাই, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে দেখতে পাই, মেসোস্ফিয়ারের ওপরে দেখতে পাই। মানে প্রথম যে 3টে লেয়ার রয়েছে 3টে স্তরের ওপরই দেখতে পাই। যে স্তরের ওপরে দেখতে পাই সেই অনুযায়ী আমরা নাম দিই। ট্রোপোস্ফিয়ারের উপরে দেখতে পেলে আমরা বলছি ট্রোপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে দেখতে পেলে আমরা বলছি স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ারের উপরে দেখতে পেলে আমরা বলছি মেসোপজ। এরপরে কিন্তু আর আমরা কোনো পজ অঞ্চল দেখতে পাই না। তাহলে আমরা যে নর্মালি কথাটা বলি যে ট্রোপোস্ফিয়ার শেষ, স্ট্র্যাটোস্ফিয়ার শুরু, কথাটা কি ঠিক বলতো? টেকনিক্যালি কি কথাটা ঠিক যে ট্রোপোস্ফিয়ারের পরেই কি স্ট্র্যাটোস্ফিয়ার শুরু? বলো, যার যেটা মনে আছে সেটাই বলো। কথাটা কি ঠিক? ট্রোপোস্ফিয়ারের পরে কি স্ট্র্যাটোস্ফিয়ার শুরু, না মাঝখানে আমাদের একটা পজ অঞ্চল আছে? মাঝখানে কিন্তু মাঝে একটা পজ অঞ্চল আছে। তো প্রশ্ন যেটা আমাদের 1 বছর এসেছিল যে ট্রোপোপজ কোন দুটো স্তরের মাঝখানে আমরা দেখতে পাই, তো তখন আমরা কি বলবো, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো স্তরের মাঝখানে দেখতে পাই। তো এইভাবে আমাদের পয়েন্ট ধরে প্রশ্ন আসে। যেরকম বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমাদের পরীক্ষার জন্য এক একটা প্রশ্ন। তো টোটাল দেখো আমরা ট্রোপোস্ফিয়ারের তরফ থেকে 7টা বৈশিষ্ট্য পড়লাম। তো এর থেকে বেশি কিছু তোমাদের ঘেটে ঘুটে কোনো বই থেকে ইনফরমেশন বার করে পড়ার দরকার হবে না। যা ক্লাসে হবে সেটুকু পড়লেই সেখান থেকে কোশ্চেন আনসার করতে পারে, এইটুকু আমি বলতে পারি। ওকে, আচ্ছা আমাকে জানাবে বুঝতে পেরেছো কিনা, কোনো কোয়ারি আছে কিনা। এরকম ভাবে আমরা প্রত্যেকটা টপিক পড়বো এবং পরবর্তী ক্লাসে আমাদের বায়ুমণ্ডলেরও বাকি যে পার্টগুলো থাকলো, আজকে আমরা একটা স্তর নিয়ে ডিসকাস করলাম ট্রোপোস্ফিয়ার নিয়ে, বাকি পার্টগুলো নিয়েও পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব। 10 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে, তোমরা জানো।
এবং তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা তোমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে হেল্পলাইনে সেখানে ফোন করে কোয়ারি করতে পারো। তো আমাদের টোটাল দেখো যে সিলেবাসটা রয়েছে এনভায়রনমেন্টের তরফ থেকে, সেটাকে মোটামুটি দেখো আমি এইভাবে সাজিয়েছি। টোটাল ক্লাস দেখো আমি দিয়েছি 27, টোটাল ক্লাস দেওয়া আছে 27 ক্লাস, এবং সেখানে দেখো টপিক গুলো ডিভিশন করা আছে। যেমন ধরো ক্লাস 1-এ আছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, তো এগুলো কিন্তু মেন টপিক দেওয়া আছে, মানে ইনার টপিক দেওয়া নেই। সিলেবাসে আমাদের সরকার থেকে যে সিলেবাস দিয়েছে সেখানে আমাদের মেন টপিক গুলো এরকম ভাবে দেওয়া আছে। তো আমরা যখন পড়বো তখন ইনার টপিক গুলো পড়বো। তো এই এনভায়রনমেন্টাল জিওগ্রাফির তো অনেক পার্ট আছে ভেতরে, ইনার পার্ট, সেই জন্য এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে আমি 2টো ক্লাস রেখেছি। তারপরে হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট। হিস্টোরিক্যাল ইভেন্ট মানে ধরো ওই যে আমাদের চিটকো মুভমেন্ট, বিভিন্ন ধরনের যে পরিবেশগত নর্মদা বাঁচাও আন্দোলন এগুলো রয়েছে, এবং আমাদের ওয়ার্ল্ড বেসিসে বিভিন্ন সম্মেলন হয়েছে সেগুলো। বেশ কিছু ল রয়েছে ওয়ার্ল্ড বেসিসে, বেশ কিছু ল আছে যেগুলো আমাদের খুব পরীক্ষায় আসে, এনভায়রনমেন্টাল ল, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এরকম। নেক্সট রয়েছে আমাদের ইকোসিস্টেম, ইকোলজি, ফুড চেন, এটা অনেকটা বড় চ্যাপ্টার, তো সেই জন্য আমি 3-4টে ক্লাস রেখেছি। ক্লাস 9 ছিল আমাদের অ্যাটমসফিয়ার, যেটা আজকে আমরা জাস্ট একটু শুরু করলাম, একটা লেয়ার সম্পর্কে পড়েছি। অ্যাটমসফিয়ার টপিকটা কিন্তু আমাদের শেষ হয়নি, তোমাদের জাস্ট কিভাবে পড়বো বোঝানোর জন্য একটা লেয়ার নিয়ে আজকে ডিসকাস করলাম। নেক্সট দেখো রয়েছে পলিউশন। পলিউশন কিন্তু অনেকগুলো পলিউশন, মানে ধরো এয়ার পলিউশন, বায়ু দূষণ থেকে শুরু করে জল দূষণ থেকে শুরু করে সমস্ত রকমের পলিউশন, তার প্রতিরোধ, সেগুলো পড়া। তারপরে রয়েছে ন্যাচারাল রিসোর্স। ন্যাচারাল রিসোর্সের 2টো ক্লাস রেখেছি। কেন? একটা হচ্ছে খনিজ সম্পদ। ন্যাচারাল রিসোর্সের অ্যাকচুয়ালি 2টো পার্ট হয়, একটা খনিজ সম্পদ, আরেকটা আছে আমাদের তোমার এনার্জি, সেটাও আমাদের পরে আছে। তো খনিজ সম্পদের জন্য মোটামুটি 2টো ক্লাস রাখা আছে পড়তে গেলে। আর পরে আরেকটা দেখো ক্লাস 17-এ আছে এনার্জি রিসোর্স, মানে হচ্ছে যেটা আমাদের ওই শক্তি সম্পদ, মানে পাওয়ার প্ল্যান্ট, দেখবি যে আণবিক পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট এগুলো। বায়োডাইভার্সিটি মানে এখানে ধরো আমাদের প্রচুর পরিমাণে যে ডাইভার্সিটি চেঞ্জ গুলো রয়েছে সেগুলো আছে, ঠিক আছে। 2টো ক্লাস রেখেছি। ক্লাস 18-এ দেখো ফরেস্ট, মাউন্টেন, রিভার্স, লেক। তো ফরেস্ট, মাউন্টেন, রিভার্স, লেক মানে হচ্ছে ইন্ডিয়ার পার্টটা, ইন্ডিয়ার পার্টটা, ঠিক আছে, মানে যেটা নতুন অ্যাড করেছে, এর আগে কিন্তু ছিল না, এটা নতুন অ্যাড করেছে। তো ইন্ডিয়ার ধরো একটা বেসিক কনসেপ্ট, মানে ধরো ওই যে স্টেট গুলো কোথায় রয়েছে, তার বাউন্ডারি গুলো কেমন আছে, মানে প্রতিবেশী দেশগুলো, তার বিভিন্ন জায়গার উচ্চতম শৃঙ্গগুলো কি, রিভার, মেন লেক গুলো কি, ফরেস্ট মানে হচ্ছে ভেজিটেশন, স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে। তো তার জন্য 2-3টে ক্লাস রেখেছি, কারণ একটা পার্ট করে আমরা পড়বো, 2-3-4টে ক্লাস রেখেছি। তারপর হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস। ন্যাচারাল ক্যালামিটিস মানে দুর্যোগ, ধরো টর্নেডো, ঘূর্ণিঝড়, সাইক্লোন, ঘূর্ণবাত এগুলো রয়েছে। তার লাস্ট আছে গ্লোবাল ইস্যু। তো মোটামুটি আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস আমি এগুলো ডিভিশন করেছি। এটা একটা তোমাদের চোখের সামনে একটা চার্ট দেওয়া, যে যাতে তোমরা মোটামুটি বুঝতে পারো যে কিভাবে কতগুলো ক্লাসে আমাদের শেষ হবে। এর থেকে হয়তো দেখা গেল পড়তে গিয়ে কোনো টপিকের একটা ক্লাস বেশি লাগলো, হয়তো দেখা গেল কোনো টপিকের আবার একটা ক্লাস কমে গেল। দেখো তোমরা ক্লাসে যখন ক্লাস শুরু করবে তখন তোমাদের সাথে আমার যে মেন্টাল অ্যাটাচমেন্টটা হবে, কয়েকটা ক্লাস করার পরে বুঝতে পারবো যে তোমরা কতটা নিতে পারছো না নিতে পারছো, কোথায় সুবিধা অসুবিধা আছে। তো দেখা গেল কোনো টপিক পড়াতে গিয়ে তোমাদের একটু বুঝতে অসুবিধা হলো, সেখানে একটা ক্লাস বেশি লাগতে পারে। কোনো টপিক হয়তো আমি 2টো ক্লাস লিখেছিলাম, দেখা গেল ওটা একটা ক্লাসেই শেষ হয়ে গেল, সেটা একটু কম বেশি হতে পারে, বাট মোটামুটি এটা আমাদের সিনারিও, পুরো সিলেবাসটাই আমরা এইভাবে কভার করবো। ওকে, আচ্ছা, তোমাদের কোনো নিজস্ব জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো, বা আজ ক্লাস সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও বলতে পারো। আচ্ছা, অমৃতা চৌধুরী কিছু বলবে? তানিয়া, হাত তুলেছো দুজনে, বলো কিছু বলবে? না ম্যাম, ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম, ওটাই বলেছি হাত তুলে। আচ্ছা আচ্ছা, মানে আগেই বলেছিলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অমৃতা কিছু বলবে বা বাকিরা কেউ কিছু বলবে, বলতে পারো, কোনো অসুবিধা নেই। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলতে পারো। আর আমরা মোটামুটি বল।
ম্যাম আমাদের যে গভর্নমেন্টের যে বইগুলো আছে না 1 to 8 এ, এই 1 না 3 থেকে 3 to 8 এর যে বইগুলো আছে না, ওখানে কি কোনো টপিক অ্যাড করা হয়েছে হ্যাঁ, নাকি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাড করা হয়েছে, বজ্র পদার্থ সংক্রান্ত ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা কিছু হয়নি তো? আরেকবার বলো, শুনতে পেলাম না। ওগুলো ম্যাম ছাড়া বলছি ওই বইগুলো কি পড়তে হবে 5 to 8 এর ওই বইগুলো? বইগুলো আমি পড়তে সাজেস্ট করি কখন, ইন্টারভিউর সময়। মানে ওই বইগুলো থেকে আমি প্রিভিয়াস ইয়ারে ফলো করে দেখেছি, ওই বইগুলো পড়লে যে খুব একটা কোশ্চেন পরীক্ষাতে কোশ্চেন আনসার সলভ করতে উপকার হয় সেটা হয় না। কিন্তু তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, ওই বই থেকে বা 6 এর বইয়ের কি সিলেবাস আছে বা 2 এর বইয়ে কি সিলেবাস আছে এরকম প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে স্টুডেন্টদের। তো ইন্টারভিউ পারপাসে ওই বইগুলো বেশি কাজে লাগে, বা বইয়ের নলেজটা বা বইগুলো একবার দেখে গেলে কি কি চ্যাপ্টার আছে। কিন্তু রিটেন এক্সামের ক্ষেত্রে আমি দেখিনি খুব একটা উপকার হয়। তার জন্য মানে ক্লাসটাই বা ক্লাস নোট পড়াটাই বেটার, কারণ ওগুলো অনেকটা লো কোয়ালিটি আছে, মানে যেটা স্কুলের অনেক অল্প লেখা আছে। প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন তার থেকে অনেক ডেপথ নলেজে আসে, সেটা তোমরা নিজেরা হয়তো দেখেছো, বা এই ডিসেম্বরে যে প্রশ্নটা হলো সেটা হয়তো ফলো করে দেখেছো। তো সেই জন্য আমাদের একটু বেশি এক্সট্রা পড়াটাই বেটার। ওকে ম্যাম ক্লাস নোট গুলো পড়লেই হয়ে যাবে তো? হ্যাঁ, এনাফ। মানে ক্লাস নোটের বাইরে থেকে আলাদা করে আর কোনো মার্কেট থেকে বই কিনে বা বিশাল কিছু যে পড়তে হবে কিচ্ছু না। যতটুকু বলবা, যদি কোনো বই দরকার হয়, যেমন ধরো যখন ইকোসিস্টেম পড়ালাম, আমি বললাম যে 9-10 এর যদি লাইফ সায়েন্স বইটা থাকে একটু ওখান থেকে দেখতে পারিস, আমি সেটা 2-1টা গাইডও করে দেবো বই। কিন্তু ক্লাস নোট ক্লাসটাই যথেষ্ট, কারণ এনভায়রনমেন্টে খুব হিউজ আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন আসে না, বা খুব হিউজ কিছু নেই যে বাইরে থেকে প্রচুর নলেজ গেইন করতে হবে। তো যতটুকু নলেজ গেইন করা সেটা আমরা ক্লাস থেকেই করে নিতে পারবো। আর চেষ্টা করবে ক্লাসের টপিকটা ক্লাসে বুঝে নিতে, বুঝে না নিলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি 10 বার বুঝিয়ে দেবো। মানে আফটার ক্লাস যেন ওর পেছনে খুব বেশিক্ষণ সময় তোমাদের দিতে না হয়, সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে। ওকে ম্যাম এইবারে কোশ্চেনটা খুব কঠিন লেগেছিল তো। খুব কঠিন কিন্তু হয়নি, একটু স্ট্যান্ডার্ড হয়েছে আর একটু ডেটা ওরিয়েন্টেড বেশি দিয়েছে, ঠিক আছে? তো একদম সবসময় যে আমাদের মানে ছকে বাঁধা গতে প্রশ্ন আসবে সেটা আমাদের ভেবে না নেওয়াই ভালো, ঠিক আছে? একটু ডিফারেন্ট মোডেই পড়াশোনাটা করা ভালো। যদি নর্মালি ছকে বাঁধা গতে প্রশ্ন আসে সেটা এমনি অ্যান্সার করতে পারছো, একটু যদি ডিফারেন্ট ওয়েতে আমরা পড়ে থাকি তাহলে আমাদের প্র্যাকটিস লেভেলটা হার্ড থাকবে, তাহলে আমাদের ক্ষেত্রে টাফ এলেও অসুবিধা হবে। খুব যে কঠিন সেটা না, কিন্তু একটু ওয়েটা ডিফারেন্স এসেছিল। মানে আমরা যেমন ভাবি ওই ধারাবাহিকতা একই ধরনের প্রশ্ন আসবে, সেটা না এসে একটু চেঞ্জেস এসেছিল, এই আর কি, ডেটা ওরিয়েন্টেড বেশি এসেছিল, আর কিছুই না। ঠিক আছে, তাহলে চলো, আশা করি ভবিষ্যতে তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদের 10ই জুন থেকে ক্লাস শুরু করছো, মানে শুরু হচ্ছে, সবাই তোমরা ক্লাসে জয়েন করবে। আর তোমাদের কাছে তো হেল্পলাইনের নাম্বার আছে, যদি কোনো কোয়ারি থাকে নাম্বারে ফোন করে নেবে। ওকে, গুড নাইট এভরিবডি, প্রত্যেকে ভালো থেকো। বলো বলো। একটা কথা বলছিলাম, বলছি যে 2023-এ যে কোশ্চেনটা এসেছিল ইভিএস এর, সেই কোশ্চেনটা তো একটু হার্ডই ছিল। ওই রকম টাইপস এর কোশ্চেন কি মানে এখন প্র্যাকটিস হবে 2024-এর জন্য? সেটা তো জানি। ওই রকম লেভেলেরই টপিক গুলো আমরা পড়বো, যাতে ওরকম প্রশ্ন এলে আমরা আনসার করতে পারি। এবার ধরো ওর থেকে যদি সোজা চলে আসে তাহলে এমনিই পড়তে পারবো। তো আমাদের মানে প্র্যাকটিস লেভেলটা থাকবে একটুখানি শক্ত, যাতে আমরা ওই লেভেলে আনসার গুলো করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটাকেই আমরা টার্গেট করি। ম্যাম লেফট করছি। তানিয়া কিছু বলবে? না ম্যাম। ওকে, চলো, গুড নাইট এভরিবডি, সবাই ভালো থেকো। আশা করি পরবর্তী ব্যাচে তোমাদের সবার সাথে আমার দেখা হবে।